ভারত পাকিস্তান উত্তেজনা বেড়েই চলেছে। সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণার পর পাকিস্তান নিয়েছে যুদ্ধ সাজ। এবার সীমান্তে যে খেলাটা দেখালো পাকিস্তান, তাতে ভারতের আর পাকিস্তান আক্রমণ করা ঠিক হবে না বলে সোজা মত দিয়েছেন সমরবিদরা। সীমান্তে যেন ঘূর্ণিঝড় তুলে ফেললো পাকিস্তান। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, তাও বাংলাদেশ বা পাকিস্তানের কেউ বলছেন না, বলছেন স্বয়ং ভারতের রাজনীতিবিদরা। ব্রেকিং ব্রেকিং ব্রেকিং, ভারতের মরার উপর সম্ভবত এটাকেই খরার ঘা বলে। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত। উড়ে যাচ্ছে ভয়াবহ যুদ্ধ বিমান MiG-29, যেন শত্রুর চোখে চোখ রেখে দিচ্ছে সতর্ক বার্তা। পাকিস্তানের সামরিক মহড়ার জবাবে শুক্রবার পাল্টা মহড়া চালায় ভারতের বিমান বাহিনী। ঝালিয়ে নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ, সুখোই 30-র মতো বিমানের সক্ষমতা। এবার রিপাবলিক বাংলা টিভি বন্ধ এবং ময়ূক রঞ্জনকে গ্রেপ্তারের দাবিতে কলকাতায় রাস্তা নেমেছে সাধারণ মানুষ। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। বিএসএফ মনে হয় ভালো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এত ভদ্র আচরণ এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি অতীতে। কি কারণে? এটা কি ঠেলায় পড়ে নাকি অন্য কি কারণে বোঝা বড় মুশকিল। দর্শক, কেন কথাগুলো বললাম? আজকে দেখছি খবরে একটা শিরোনাম, পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশিকে 8 ঘন্টা পর ফেরত। বাপরে! এবং একদম সুস্থ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, কতটা রোমাঞ্চকর হতে চলেছে, ভিডিওর অংশ 20 এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আর অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পাকিস্তান উত্তেজনা বেড়েই চলেছে। সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণার পর পাকিস্তান নিয়েছে যুদ্ধ সাজ। ভারত যদি সিন্ধুতে বাঁধ দেয় তবে তাতে সামরিক হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠক হয়েছে পাকিস্তানে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপর কোনো বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে তাতে সামরিক হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবেই আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি ভারত বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ শুরু করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই পাকিস্তান আঘাত করবে এবং সেই স্থাপনা ধ্বংস করবে। তবে আপাতত পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সিন্ধু পানি বন্টন চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তার সরকার। যদিও ভারতীয় সেনাবাহিনী এখনো কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে খাজা আসিফ মনে করছেন এখনো 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মতো আশঙ্কা রয়েছে। গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকার করেছে তারা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সের পর এই ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাকারীরা অন্তত 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে নেয়া এবং ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, তাও বাংলাদেশ বা পাকিস্তানের কেউ বলছেন না, বলছেন স্বয়ং ভারতের রাজনীতিবিদরা।
সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউডি মিনজকে। পহেলগাম হামলার পর 26 এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়, যদিও পরে তা মুছে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। ইতোমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে, যার জেরে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্যে হইচই পড়ে গেছে, যদিও তিনি দাবি করছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। পহেলগাম হামলার পর 26 এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল, কিন্তু পরে তা মুছে ফেলা হয়। তবে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক। ইউডি মিনজকে তার পোস্টে লিখেছেন, ভারতকে শুধু পাকিস্তানের সাথে না, প্রতিবেশী চীনের সাথেও লড়াই করতে হবে, আর তাই ভারতের পরাজয় নিশ্চিত। এর কারণ হিসেবে তিনি বলছেন, পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন। এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে, তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে। ফলাফলে ভারতের পরাজয় নিশ্চিত। তাই পুলওয়ামা পার্ট 2 এর পরে বালাকোট কাউয়ামার স্ট্রাইক পার্ট 2 এর জন্য প্রস্তুত থাকুন। কংগ্রেস নেতার পোস্টটিতে আরো বলেছেন, দেশে বেকারত্ব গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে। ভারত, পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান খুঁজতে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে অগ্নিবীর বানিয়ে সীমান্তে পাঠানো উচিত। উড়ে যাচ্ছে ভয়াবহ যুদ্ধবিমান MiG-29, যেন শত্রুর চোখে চোখ রেখে দিচ্ছে সতর্কবার্তা। পাকিস্তানের সামরিক মহড়ার জবাবে শুক্রবার পাল্টা মহড়া চালায় ভারতের বিমান বাহিনী, ঝালিয়ে নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ, সুখোই 30 মতো বিমানের সক্ষমতা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILC অনুশীলন করে বিমান বাহিনী। এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সেনাপ্রধান আসিম মুনির। বৈঠকে ভারতের অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডাররা। দেশটির ISPR জানায়, পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সেনারা। জানায়, যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দিবে ইসলামাবাদ। সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুমকি দেয় প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। জিও নিউজের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে দুদেশের সংঘাত নিরসনে শিগগিরই নিরাপত্তা পরিষদের বৈঠক বসার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ। এছাড়া প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ভারতের পদক্ষেপগুলোকে মূর্খতা বলে আখ্যা দেন পাকিস্তানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার। পাকিস্তান সংঘাত চায় না, তবে জাতিসংঘের নিয়ম মেনেই আমরা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। ভারতের উস্কানিমূলক চাল ভালোই জানা আছে, শুধু গুলি দিয়েই আগ্রাসন হয় না, মানুষকে বিপদে ফেলেও আগ্রাসন চালানো যায়। ভারত সিন্ধু চুক্তি বাতিল করে 40 লক্ষ পাকিস্তানির ভাগ্যকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনার লাগাম টানতে এবার এগিয়ে এসেছে EU। দুদেশকেই সংযত থাকার আহ্বান জানিয়ে আলোচনার টেবিলে সমাধান খোঁজার পরামর্শ দেয় EU। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনালাপ শেষে এক্স বার্তায় এই পরামর্শ দেন EU পররাষ্ট্র প্রধান কাজা কালাস। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব উস্কানিমূলক মতামত ছুড়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে কাজ করে প্রতিষ্ঠানটি, এমন দাবি করেন বিক্ষোভকারীরা। এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন চ্যানেলটির সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধে। মনে হয় যে আপনি সেকুলার, আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। জানা যায়, ময়ূক রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন, যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক। বিক্ষোভকারীরা দাবি করেন, ময়ূক রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের RSS ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যায় ওদের পেশাও।
জানা যায়, সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। সাম্প্রদায়িক দৃশ্য আছে, হ্যাঁ, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার আগে থেকেই মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুখ্যাতি রয়েছে তার। এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি করায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে ময়ূখ রঞ্জনের। টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ডাহা মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ূখ রঞ্জন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে, যার অধিকাংশ সংবাদ ময়ূখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন না আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। সে ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলাবাসীতে। শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়নি, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ূখ তার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ূখ রঞ্জন ঘোষ। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশিদের কাছে হকার এবং জোকার সাংবাদিক নামে পরিচিত ময়ূখ এখন ভারতীয়দের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে, যে কারণে ময়ূখ রঞ্জনকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, এটা আইনের আওতায় এনে অ্যারেস্ট করার জন্য আবেদন করছে। রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা ও ময়ূখ রঞ্জন সহ অপপ্রচারে লিপ্ত থাকা সকলকে দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলন আরো বৃহদাকার হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিএসএফ মনে হয় ভালো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এত ভদ্র আচরণ এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি অতীতে। কি কারণে? এটা কি ঠেলায় পড়ে নাকি অন্য কি কারণে বোঝা বড় মুশকিল। দর্শক, কেন কথাগুলো বললাম, আজকে দেখছি খবরে একটা শিরোনাম, পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশিকে 8 ঘন্টা পর ফেরত। বাপরে! এবং একদম সুস্থ অবস্থায় ফেরত দিছে। এর আগে আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে বিএসএফ 2 কৃষককে ধরে নিয়ে গেছে, বাংলাদেশিরা যে ওদের 2জনকে নিয়ে আসছে, তারপরে ওই 2টা যখন ফেরত দিছে বাংলাদেশি, এরা ফেরত দিছে। তো এখন ওরা বুঝতে পারছে যে এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী, অন্যরকম বাহিনী বসবাস করে। সে বাহিনী হাসিনার বাহিনী না, এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ইট মারবা, পাটকেল খাবা, একেবারে সমানে সমান না। এইটা আস্তে আস্তে তারা টের পাচ্ছে, যার জন্য হয়তো এই আচরণ। আর অন্যদিকে তো কাশ্মীরের ওইদিকে চলতেছে, কত দিক সামলাবে ভারত? চারিদিক দিয়ে এখন চীন তো চুপ করে বসে আছে। লাদাখ দিয়ে যখন কি মাইক শুরু করবে তখন ভারতের আর কিছুই করার থাকবে না। ভারত এমন একটা দেশ এই অঞ্চলে বিচ্ছিন্ন, তার কোনো বন্ধু নেই। সবাই টেকনিক্যালি মানে তার সাথে মেশে। ধরেন হাসিনা মন থেকে মিশত ক্ষমতায় থাকার জন্য, মন থেকে মিশত না। ভারতকে মন থেকে ভালোবাসা খুবই কঠিন, খুবই কঠিন। বিশেষ করে মোদীর শাসনে আমি ভাই কোনো দেশ বিরোধী মানুষ না, ভারতের জনগণকে অবশ্যই ভালোবাসি, তাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। কিন্তু ভারতকে যারা শাসন করতেছে, যে শাসক গোষ্ঠী, এরা বিভাজন করতেছে ভারতে, ধর্মে ধর্মে বিভাজন, মানুষে মানুষের বিভাজন। এরা বিভাজন করে উগ্রতা, হিন্দু ধর্মের শীর্ষুরি দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। এই শক্তি ভারতের জন্য শুধু না, এই অঞ্চলের জন্য বিপজ্জনক। যাক দর্শক, এই আলোচনা লম্বা আরেকদিন করা যাবে। আপাতত দেখেন ঘটনাটা খুবই নাটকীয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক 2 বাংলাদেশিকে 8 ঘন্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার বুড়িমারি স্থলবন্দরের অভিবাসন চেকপোস্ট দিয়ে ওই 2 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন বগুড়ার মহস্থানগড়ের সাজিদুল ইসলাম 20 এবং তার 16 বছর বয়সী ভাগ্নে। ভাগ্নের বাড়ি পাটগ্রাম উপজেলায়। বিজিবি সূত্র বলছে, গতকাল দুপুরে মামা ভাগ্নে ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি চা বাগানের ছবি তুলতে গিয়ে শূন্য রেখা পেরিয়ে ভারতের 20-25 গজ ভেতরে চলে যান। এই সময় ভারতের কোচবিহারের 98 ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। খবর পেয়ে পাটগ্রামের ধবল সুতি বিজেপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মুক্তার হোসেন বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ডাকেন। পরে গতকাল রাত 2টার দিকে 2 বাংলাদেশিকে হস্তান্তর করেন। পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এই খবরের সত্যতা স্বীকার করেন। যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম ভাবে এখন ওখানে তো আর দেয়াল থাকে না, ক্রস করে যেতে পারে, এটা ভুল হয়। দেখেন না, ওই যে কাশ্মীরেও কিন্তু এরকম ঘটনা ঘটছে, এক বিএসএফ এর সদস্যকে ধরছে পাকিস্তান বাহিনী, তো নিয়ে কি ওরা মারি ফেলবে নাকি, ফেরত দিয়ে দেবে। এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে সীমান্ত সংলগ্ন দেশগুলোর মধ্যে শান্তি থাকে না। আর এই প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না, প্রতিবেশী থাকে। ফলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকাটাই বাঞ্ছনীয়। কয়েকদিন আগে জনাব মুস্তফা সরওয়ার ফারুকীর সাথে বাহাসে লিপ্ত হয়ে, মানে সাংবাদিকরা বাহাসে লিপ্ত হয়েছিলেন। এটা নিয়ে অনেক আলাপ আছে, সেই আলাপটা আবার একটু করতে চাই, কারণ এটা নিয়ে অলরেডি একবার কথা বলেছি, কিন্তু নতুন করে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিতর্কটা চলছে সাংবাদিকতার সীমা কোনটা, সাংবাদিকরা কেমন প্রশ্ন করতে পারবেন, সাংবাদিকরা বাহাসে লিপ্ত হতে পারবেন কিনা, এবং ফাইনালি যেটা আরও জরুরি প্রশ্ন, কেউ কি শেখ হাসিনার পক্ষে মোটিভেটেড হয়ে সাংবাদিকতা করতে পারবেন। মানে এই ব্যাপারে আরেকটু কথা বলার ইচ্ছে হলো, কারণ এই ইস্যুটা আবার একটু চাঙা হলো 2 দিন পরে এসে। জনাব খালেদ মহিউদ্দিন তার যে শোটা করেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে এই প্রশ্নটা আবার নতুন করে উঠলো। এই ইস্যু নিয়ে কথা হয়েছে দীর্ঘ সময়, অন্যান্য ইস্যু ছিল, কিন্তু মূল ইস্যু ছিল এটা, যেখানে বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি এবং প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ ছিলেন এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক জনাব তাসনিম খলিল ছিলেন। সেইখানে একই আলাপ, মানে বিশেষ করে জনাব মাহবুব মোর্শেদ একটা আলাপ তুলছেন, আমি যেটা দেখলাম সামাজিক মাধ্যমে এই আলাপটা অনেকে প্রথম দিন থেকে করছেন এবং এই ডিবেটের পরেও করছেন। মানে অনেকেই মনে করছেন জনাব মাহবুব মোর্শেদ যেটা বলছেন সেটা সঠিক, এবং আবার অবশ্যই বিপরীত চিন্তাও আছে। অনেকে আবার মনে করছেন জনাব মোর্শেদ সঠিক নন, রাদার তার সাথে জনাব খালেদ মহিউদ্দিন এবং তাসনিম খলিল যে পয়েন্টে ডিবেট করেছেন তারাই সঠিক জায়গায় আছেন। এই ধরনের আলাপ হচ্ছে। টকশোটা নিয়ে একটু বেসিক দু একটা কথা একটু বলে রাখি, আপনারা সুযোগ পেলে দেখে নেবেন। সেখানে আসলে জনাব মাহবুব মোর্শেদ যেটা বলতে চেয়েছেন, অবশ্যই এখানে ওনার একটা মানে কোন সত্তায় উনি কথা বলছেন, এটা একটা ইন্টারেস্টিং ডিবেট হলো দেখলাম। জনাব তাসনিম খলিল মনে করছেন যে তিনি সরকারের মানুষ হয়ে, সরকারের অংশ হয়ে কথা বলছেন। আমরা জানি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা একটা সরকারি সংস্থা, সেটার সর্বোচ্চ পদে আসীন আছেন। আবার একই সাথে মাহবুব মোর্শেদ একজন দীর্ঘকালীন অ্যাক্টিভিস্ট, লেখক, অনেক কিছু, এবং শেখ হাসিনা বিরোধী যে লড়াই তাতে গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন। তো সেই সত্তায় কোন সত্তায় কথা বলছেন এটা নিয়ে আলাপ নিয়ে ডিবেট হলো, কিছুটা উত্তেজনা হলো। কিন্তু যেটা বলতে চাইছি, তিনি মনে করেন, এটা আবারও বলছি, তার মুখের এই বক্তব্যটা আমি জাস্ট নিচ্ছি কারণ এই বক্তব্যটা আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে। সেটা হচ্ছে একটা সংবাদ সম্মেলন হচ্ছে, সেখানে যে বিষয় তাই সেই বিষয়ের বাইরে গিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা করতে পারে কিনা তিনি তার মতামত দিচ্ছেন। আমি দেখলাম খুবই গুরুত্বপূর্ণ মানুষও এই আলাপ করছেন, সাংবাদিক মতামত দিতে পারবেন না, তার কাজ শুধু প্রশ্ন করা। তো সেটাও জনাব মাহবুব মোর্শেদ আনলেন, এবং তিনি যে বিতর্কে লিপ্ত হয়েছেন এবং তিনি তার আসলে একটা এজেন্ডা, তার একটা বক্তব্য আছে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য রায়দার ওখানে গেছে, তিনি সাংবাদিকতার জন্য যাননি। সুতরাং এটা সাংবাদিকতা না এটা। এবং আরেকটা ইস্যু আসতে থাকলো একটা পর্যায়ে, সেটা হচ্ছে শেখ হাসিনার পক্ষে সাংবাদিকরা তার যে বিভৎস রেজিম, মানুষের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তার সম্মতি উৎপাদন করেছিল। সুতরাং সাংবাদিকদের তার পক্ষ নেয়া নিয়েও তার জনাব মোর্শেদের প্রশ্ন আছে। আবার বলছি, জনাব মাহবুব মোর্শেদের এই কথাগুলো সবগুলো আমাদের কারো না কারো মনের মধ্যে আছে। আমি এই আলাপগুলো দেখছি, আগে দেখেছি এবং এই টকশোটার পরেও দেখেছি। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জনাব মাহবুব মোর্শেদ খুব লজিক্যালি এস্টাবলিশ এগুলো করতে না পারলেও যেটাকে জার্নালিজম বলছেন জনাব খালেদ মহিউদ্দিন এবং জনাব তাসনিম খলিল, সেটা জার্নালিজম না, এটা আসলে ডিসইনফরমেশন ছড়ানোর একটা টুলকে জার্নালিজম বলতে পারবো কিনা, এবং সেগুলোকে বন্ধ করাই উচিত, এইরকম কথাবার্তা। আপনারা খুবই ইন্টারেস্টিং ডিবেট, আপনারা ইয়েটা দেখে নিলে ভালো হবে। আমি কয়েকটা প্রশ্ন এখন মানে আমার টেক বা এই ইস্যুগুলো নিয়ে কথা বলি। আগেরটাও বলেছিলাম, আগেরটায় অল্প বলেছি, কারণ হলো আমার মূল বিষয় ছিল আসলে আগেরটায় এই যে সরকার একটা মবকে ঠেকাতে ব্যর্থ হলো। ওই ঘটনাটা ঘটেছে আসলে একটা মবের কারণে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠন এই কাজটা করেছে, এবং সরকার না ঠেকাতে পেরে এটা আদতে শেষ পর্যন্ত সরকারের রেসপন্সিবিলিটি হয়েছে। যদিও আমি কোনোভাবেই মনে করি না, আমি সেখানেও বলেছি সরকার আসলে এটা
করতে বলেনি, প্রশ্নই আসে। আমি এই সরকারের সব সমালোচনার পরও এই সমালোচনা করি না, এবং আমি আবারও বলে রাখি অত্যন্ত স্মার্টলি জনাব ফারুকী সেই প্রশ্নগুলো সব জবাব দিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা ফুটনোট দিয়ে রাখা ভালো, কোনো কোনো মিডিয়ার হেডলাইন এমনভাবে করা হয়েছে যে জনাব ফারুকীর সাথে ডিবেটের জেরে চাকরি গেছে। ডিবেটের পর আসলে ঘটনাটা ঘটেছে অ্যান্ড সামহাউ ইটস কানেক্টেড, কিন্তু শুধু হেডলাইন পড়লে মনে হবে যে এটা সরকার বা জনাব ফারুকীর রোশান হলে পড়েছেন ওই 3 সাংবাদিক। ব্যাপারগুলো এই রকমও না, এটা একেবারেই ভুল ধরনের এবং মিসলিডিং বলতে পারি আমরা। যাই হোক, সাংবাদিকরা কি প্রশ্ন যে কনটেক্সট আছে তার বাইরে করতে পারবেন? আমার মনে হয় করতে পারবেন, আমার মনে হয় করতে পারবেন, এবং যে বিষয় আছে তার মধ্যে শতভাগ থেকে তার বাইরে যাওয়া যাবে না, এটা হয় না। একটা কথা মনে রাখা দরকার যে ক্ষমতাবান যে মানুষরা আছে সেই ক্ষমতাবান মানুষকে সবসময় পাওয়া যায় না সব প্রশ্ন করার জন্য। ফলে কোনো একটা ইস্যুতে, সেই যেদিন এই প্রোগ্রামটা সাংবাদিকরা ডাকা হয়েছিল সেটা সম্ভবত বাংলাদেশের একটা সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, সেটাও উপরে। তো এখন কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই প্রশ্ন করতে হবে। জনাব ফারুকীকে প্রশ্ন করার সুযোগ সাংবাদিকরা যখন পেয়েই গেলেন, তখন এর আগে ঘটে যাওয়া ঘটনা, যেমন পয়লা বৈশাখে যে শোভাযাত্রা হলো সেখানে শেখ হাসিনার মোটিভ দেয়া, তারপরে একটা পর্যায়ে এই খুনি শব্দটা থেকে খুনির সংখ্যা, এসব প্রশ্ন করা চলে আসলো। সো এটা কেন আসতে পারবে না? আমি মনে করি আসতে পারবে, কারণ জাতির কাছে, আমি ডিউ রেসপেক্ট এই ফিল্মের ব্যাপারটার প্রতি রেখে বলছি, জাতির কাছে এগুলো অনেক বেশি বার্নিং ইস্যু। সো তারা এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন খুব চমৎকারভাবে পার পেয়ে অ্যাস্টাবলিশও করতে পেরেছেন জনাব ফারুকী, কোনো সমস্যা হয়নি এই প্রশ্নে। তো এই প্রশ্ন করা যাবে, একেবারে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট একটা রুল বেঁধে দিয়ে এর বাইরে যাওয়া যাবে না, এটা হয় না। সাংবাদিকরা কি ডিবেটে যেতে পারেন? খুবই পারেন, খুবই পারেন। এটা যদিও ইন্টারভিউ না, ইন্টারভিউতে তো পারেনি, কিন্তু যিনি জবাব দিচ্ছেন তার কোনো জবাবে যদি কারো খুব পছন্দ না হয়ে থাকে, কনভিন্স না হয়ে থাকেন, উনি কি সম্পূরক প্রশ্ন করতে পারেন না? অবশ্যই পারেন, করা উচিত, করা উচিত, কারণ প্রত্যেকটা জবাবের উপরে ডিপেন্ড করেই পাল্টা প্রশ্ন তৈরি হয়, এবং সেখানে যে বাহাসের মতো দেখা গেছে এটা জনাব ফারুকীর জবাবের উপরে ভিত্তি করেই হয়েছে, এবং তারা তার জবাবে কনভিন্সড হন নাই। খুবই কনভিন্সিং জবাবেও শতভাগ মানুষ কনভিন্সড হতে হবে কেন? এমন কোনো কথা নেই। সুতরাং বাহাস করতে পারেন, এবং তার একটা অবস্থান থাকতে পারে, সাংবাদিকের একটা অবস্থান থাকতে পারে, তার একটা মন্তব্য থাকতে পারে। যেমন আদালত দিয়ে প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে কীভাবে খুনি বলছেন? খুনি বলা যায়, খুনি বলা যায়, এবং আবারও বলছি সব জবাব দেওয়া হয়ে গেছে। তিনি তা মনে করছেন, তিনি তা মনে করতেই পারেন, এবং সেটা জিজ্ঞেস করতে পারেন। ক্ষমতায় থাকা মানুষকে, যারা থাকবেন আমরা তেমন চাই যে তারা প্রশ্ন ফেস করবেন। এগুলো তুলনামূলকভাবে ছোট ডিবেট, এগুলো আছে। প্রধান ডিবেটটা হচ্ছে শেখ হাসিনার হয়ে, মানে এই যে তারা যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নগুলো করার মাধ্যমে তারা শেখ হাসিনা দোষর হয়ে গেলেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন জনাব খালিদ মহিউদ্দিন করেছিলেন জনাব মাহবুব মোর্শেদকে। এই প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু আমরা যদি এভাবে বলি যে চিহ্নিত বা কেউ একজনকে আমরা বুঝতে পারছি বা জানি যে উনি আসলে শেখ হাসিনার হয়েই প্রশ্ন করতে এসছেন, তাহলে আমরা তার প্রশ্ন করাকে থামিয়ে দেবো কিনা, বা কিভাবে থামাবো, থামাতে চাই কিনা, কিভাবে থামাবো, থামাতে চাই কিনা সেটা প্রশ্ন প্রথমে আসবে। এখন কথা হলো, শেখ হাসিনার পক্ষে কেউ এসে এই যে যা যা ঘটলো এই জিনিসগুলোকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করছেন, আমি তো মনে করি এটাকে পজিটিভ বলে মনে করি। কার কাছে খারাপ লাগতে পারে, আমি পজিটিভ বলে মনে করি বলছি। এ কারণে বলছি যে এই প্রশ্নগুলো এসেই আমাদের যে ন্যারেটিভ, এগুলো টেস্টেড হয়ে ইভেন স্ট্রঙ্গার হবে। কারণ মিথ্যা যে কথাগুলো তারা বলার চেষ্টা করছে, তারা তো আমাকে জিজ্ঞেস করছেন, সুতরাং এগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারছি। এখানে তো মুখোমুখি একজন জবাব দিতে পারছি, কিন্তু প্রশ্ন। আরেকটা জায়গা আছে, সেটা ভিন্ন। সেটা হচ্ছে ধরুন নবনীতা চৌধুরী একটা পডকাস্ট শুরু করেছেন, যেখানে তিনি একচ্ছত্রভাবে কতগুলো ডিসইনফরমেশন, যেমন পুলিশ 3,000 3,500 পুলিশ মারা গেছে, ওগুলো ওখান থেকে ছড়াচ্ছে। এগুলো তো থাকবে, আমরা কি ওটা বন্ধ করতে পারছি? বরং আমরা আস্তে আস্তে যদি প্রয়োজন মনে করি, ওগুলোর জবাব আমাদেরকে দিয়েই এগুলো ঠিকঠাক রাখতে হবে। এখানে তো যে প্রশ্ন করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য এই সরকারেরই একজন প্রতিনিধি ছিলেন, সুতরাং তিনি এই প্রশ্ন যদি করেন আমি কোনো সমস্যা দেখি না, কারণ তার যে প্রশ্নগুলো আছে এগুলো দেওয়ার মতো জবাব আমাদের কাছে আছে। আমরা জবাব দিতে চাই, এবং জবাব যেহেতু আমরা সত্যের পথে আছি, আমরা জবাব দিয়ে আমাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, কেউ যদি মনে করি যে শেখ হাসিনার পক্ষে যায় এমন কোনো প্রশ্ন করা যাবে না, সেটা তো কোনো না কোনো একটা আইনের ভিত্তিতে হতে হবে। মানে এটাকে ক্রিমিনালাইজ করতে হলে একটা আইন লাগবে। আর ক্রিমিনালাইজ যদি নাও করে একটা নর্ম, পৃথিবীতে সবসময় সব কিছু যে আইনের মাধ্যমে হয়, নট নেসেসারিলি, অনেক ক্ষেত্রে রীতি বা নর্মের মাধ্যমেও হয়। সো সেরকম একটা নর্ম কি আমরা তৈরি করতে চাই, সেই প্রশ্ন আসতে হবে। কেউ কি আমাদের জুলাই অগাস্ট অভ্যুত্থানে যা যা ঘটেছে, যে ন্যারেটিভটা আমরা দিচ্ছি, সেটার বিরুদ্ধে কথা বলতে পারবে না? সেটার বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না? বিরুদ্ধে অপিনিয়ন দূরে থাকুক, প্রশ্নও কি করতে পারবে না? মোটিভেটেড হয়েও, টাকা খেয়েও এই নর্মকে আমরা তৈরি করব, এই আলাপটা করি। তাহলে প্রথম কথাটা হচ্ছে, যদি ক্রিমিনালাইজ করতে চাই তাহলে আইন লাগবে। আইন ছাড়া কাউকে আমরা আসলে কোনো রকম কোনো কিছু করতে পারি না, বলতে পারি না। কিন্তু আমরা সেটাকে নর্ম করব, সেক্ষেত্রে কেন করতে চাই? আসলে আমাদের মধ্যে কি কোনো ভীতি আছে, কোনো সমস্যা আছে?
নাকি কেউ কেউ ভয় করছে এর মাধ্যমে আওয়ামী লীগের ক্রাইম হালকা হয়ে যাবে এবং তাদের ন্যারেটিভ ডমিনেন্ট হয়ে উঠবে। এই যুগটা ডিসইনফরমেশনের, অনেক ফালতু কথা ছড়িয়ে ফেলা যায়। এটা এই প্রশ্ন যদি নাও করতে দেই, যদি আমরা আমাদের ন্যারেটিভটাকে যেটা সঠিক সেটাকে ঠিকমতো স্ট্রাকচার্ড অর্গানাইজড করে এবং নানাভাবে, এটা শুধুমাত্র তথ্য দিয়ে না, বলা হয় যে একটা ইতিহাসকে সিমেন্টিংয়ের জন্য কালচারালিও করতে হয়, এটা নিয়ে গান লেখা, কবিতা লেখা, গল্প লেখা, সিনেমা বানানো, ডকুমেন্টারি বানানো, নানান রকম কিছু করে এটাকে মানে একদম গেঁথে ফেলতে হয়, সিমেন্টিং করতে হয়, যে পেইন্টিং আঁকতে হবে, এক্সিবিশন হতে হবে, মানুষকে ক্রমাগত স্মরণ করিয়ে দিতে হবে। এগুলো যদি না করতে পারি, আসলে এই প্রশ্ন করা ঠেকাই বা এটা করি, এটাকে নিয়ে নানান রকম উল্টোপাল্টা কথা, তাদের প্রোপাগ্যান্ডা আসতে থাকবে। এবং আমাদের মনে রাখতে হবে এটা একেবারে এআই এর যুগ, ডিপ ফেকের যুগ। দেখা যাবে মিথ্যা ডকুমেন্টও তৈরি করে আনা সম্ভব হবে, যার মাধ্যমে অনেক কিছু বলা যেতে পারে। তো এটা ভিন্ন লড়াই, সেটা এই প্রশ্ন করা বন্ধের মাধ্যমে আসলে আমরা কোনোদিন অর্জন করতে পারবো না। সুতরাং আমি মনে করি যে 3 জন সাংবাদিকের কথা বলা হয়েছে, তারা যা যা প্রশ্ন করেছেন, যা যা ডিবেট করেছেন, আমি আমার আগের ভিডিওতেও বলেছি আমি তাদের এই প্রশ্নগুলো পছন্দ করি না। কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে আমি যেটা পছন্দ করি না, যেটাকে আমি সঠিক মনে করি না, সেটা যদি অপরাধ না হয় কোনোভাবে, সেটা টলারেট করা। আমি তাদের কোনো ভুল হয়েছে বলে মনে করি না। তারা সাংবাদিকতার একেবারে বাইরে গেছেন, তাদের গলা টিপে ধরতে হবে, তাদের বন্ধ করে দিতে হবে এবং ভবিষ্যতে এমন একটা নজির তৈরি করলাম যে ভবিষ্যতে যাতে আর কেউ এই ধরনের কাজ না করে। ভুল চর্চা, এটা সত্য যে 3 জন সাংবাদিকের যখন চাকরি গেল, যেভাবেই হোক সরকারের ব্যর্থতা, সরকার মব কন্ট্রোল করতে পারেনি, যখন চাকরি গেল তখন খুব নিশ্চিতভাবে আমাদের এটা বলতে হবে যে আমরা বুঝতে পারছি এটাই তারা চেয়েছিলেন, ভবিষ্যতে এই ধরনের প্রবণতা বন্ধ করা। এই প্রবণতা যে বন্ধ করা হলো এই কোয়ার্সিভ স্টেপের মাধ্যমে, কেউ কেউ এটাকে প্রশংসা করছেন, কারণ তাদের কাছে এটা সাংবাদিকতা না, এটা তারা করতে পারেন না। হয় কি, তখন যেই রকম একটা সংজ্ঞায়ন করে আমরা এটাকে বন্ধ করছি, কেউ না কেউ কোনো না কোনো রকম সংজ্ঞায়ন আবার করবে। শেখ হাসিনা করেছিল তো, সংজ্ঞায়ন করেছিল, রীতি তৈরি করেছিল এবং আইন তৈরি করে ফেলেছিল। এগুলোই ঘটে। এভাবেই মুক্ত সাংবাদিকতা থেকে আমরা আসলে সরতে থাকি। একটা কথা বলে শেষ করি, পৃথিবীতে ফুল প্রুফ কোনো সিস্টেম নাই। যে সিস্টেমটাকে আমি সঠিক বলে মনে করি, ওর মধ্যেও ফ্লজ আছে, এর মধ্য দিয়েও কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি এর ডিসইনফরমেশন ঢুকে যেতে পারে, কিন্তু অল্টারনেটিভ যেটাকে আমরা সাজেস্ট করছি, এটা কিন্তু মুক্ত সাংবাদিকতাকে ধ্বংস করবে। এটা অত্যন্ত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।